হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। দিনটা ছিল গণেশ পুজোর আগের দিন, ঠাকুর আনার সময়। এখন আমরা ঠাকুর আনতে এসেছি, বা ঠাকুরের যাবতীয় জিনিসপত্র লাগবে সেগুলো আনতে এসেছি 9:30টার সময়। অনেকটা লেটে এসেছি, কারণ সন্ধ্যের দিকে ঠাকুরের বাসন যাবতীয় জিনিস লাগবে সেগুলো একটু পরিষ্কার করছিলাম, আর ঠাকুর ঘরটা অনেকটা গোছাচ্ছিলাম, তো সেই জন্য একটু লেট হয়ে গেছে। আর তোমরা সকলেই জানো যে এখানে সন্ধ্যে 1 ঘন্টা লেটেই হয়, 7টা-8টার সময় হয়, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিল, 9:30 বেজে গেছিল। এখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর আছে। কোনটা ছেড়ে কোনটা নেবো কনফার্ম হতেই পারছিলাম না। মানে গণপতি বাপ্পাগুলো এত সুন্দর আর এত কিউট বলে বোঝানোর বাইরে। তো আমি সবগুলোকেই বারবার ঘুরে ঘুরে দেখছিলাম, আর সবগুলোই অনেক ভালো লাগছিল। আর আমি তো সবগুলো নেবো না, একটাই নেবো, তাই এখানে আমার সিলেক্ট করা হয়ে গেছে। আমি এখানে একটা ঠাকুর নিয়েছি, আর কয়েকটা ঠাকুরের জন্য ফুল লাগবে যেহেতু, তো এখানে অনেকগুলো ফুল নিয়েছি। যেহেতু গণপতি বাপ্পার গোলাপ মানে লাল ফুল, হলুদ এগুলো খুব পছন্দ, তাই ওখান থেকে গোলাপ ফুল, গাঁদা ফুল আর গাঁদা ফুলের মালা নিয়েছিলাম। অন্য কোনো ফুল ছিল না, তাই ওই ফুলগুলোই নিতে হয়েছে। আর এইদিকে আমরা নিয়েছিলাম 5 রকমের ফল। এখানে দেখো নাশপাতিও আছে, নাশপাতি নিইনি, কারণ নাশপাতি কোনো পুজোতেই দিতে নেই। অনেকেই জানে বা অনেকেই জানে না, নাশপাতি শব্দের সঙ্গে নাশ কথাটা ইউজ আছে, সেই জন্য আমরা বিনাশের জন্যই বোঝাই। আর বিনাশ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ক্ষতি, সেই জন্য শুভ কাজে নাশপাতি ফলটা দিতে নেই। যারা জানো অবশ্যই তারা দেবে না, আর যারা জানো না তারা একটু জেনে নাও, নাশপাতি ফলটা কোনো সময় শুভ কাজে দেবে না, সেটা তোমাদেরই মঙ্গল। আর দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমরা বাড়ি চলে এসেছি, আর ঠাকুরের যাবতীয় জিনিস লাগবে সেগুলো কিন্তু আমরা এখন জোগাড় করছি। আর সকালে আর সময় হবে না, তাই ডেকোরেশনটা আজকেই করছি। ঠাকুরকে যেখানে রাখবো গণপতি বাপ্পাকে, তো সেখানে একটু ডেকোরেশন করে নিচ্ছি মোটামুটির ওপর, কারণ ফার্স্ট টাইম আমি পুজো করছি গণপতি বাপ্পার। এর আগে আমি কখনোই করিনি। যাবতীয় যতটুকু পেরেছি আমি ততটুকু জোগাড় করে রেখে দিয়েছি। এটা হচ্ছে পরের দিন, মানে যেদিন ঠাকুরের পুজো হবে। তো আমি খুব সকালে উঠে পড়েছি। আগের দিন তো পুরো ঘুম হয়নি, রাত্রিতে খুব একটা টেনশনে ছিলাম কিভাবে পুজো করবো না করবো। আর এখন বাজে 6:30। আমি 6টার সময় উঠেছিলাম, পুরো অন্ধকার ছিল। 6:30টায় হালকা একটু অন্ধকারটা কমেছে, কারণ এখানে 7টার কম ভালোভাবে পরিষ্কার হয় না, আকাশ অন্ধকারই থাকে। তো আমি 6:30টায় উঠে পড়েছি। যেহেতু অনেক কিছু জোগাড় করতে হবে, আর বাড়ির সমস্ত কাজ করতে হবে, কারণ কাজের মাসি কদিন ধরে আসছে না। তো সমস্ত কাজ সেরে আমি স্নান টান করে ঠাকুরের জোগাড় করবো, কারণ ঠাকুরের জন্য ভোগ রান্না করতে হবে অনেক কিছু। তাই আমি সকাল সকাল উঠে পড়েছি। এর আগে আমি কখনো এত সকালে উঠিনি, তো আজকে আমি ফার্স্ট টাইমে উঠেছি বলতে পারো। অনেক কিছু ঠাকুরের রান্না করবো আগের দিন ভেবে রেখেছি, বাট আজকে আমি কতদূর কি করতে পারবো সেটাও বলতে পারছি না, বা কতটা টাইম লাগবে সেই টেনশন আমার রাতেও ঘুম হয়নি। তো এখন আমি সব কাজ সেরে ঠাকুরের স্নান টান করে ভোগ রান্না করবো। ঘরের সমস্ত কাজ সেরে আমার 7:30 বা 7টার মধ্যে স্নান টান করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ। এবার সমস্ত দায়িত্ব যদি নিজের ওপর থাকে তাহলে তো একটু গুরুত্ব দিতেই হবে, যেহেতু আমাকেই ভোগ লুচি যাবতীয় বানাতে হবে, সেই জন্য আমি কিন্তু সকাল সকাল বসিয়ে দিয়েছি। এখানে দেখো আলু চচ্চড়িটা হয়ে গেছে, মানে আলু ভাজাটা। আর এখানে পায়েস করবো, সুজি করবো আর লুচি করবো, সেরকম কিছু করতে পারবো না। আর রসমালাই করবো ভাবছিলাম, বাট অনেকগুলো মিষ্টি আছে, তো রসমালাইটা আমি করিনি, এখানে এই কথাই করেছি। তাতে কিন্তু এখানে 10টা মিনিমাম 11টা বেজে গেছিল। ফার্স্ট টাইম গণপতি বাপ্পা দায়িত্বের সঙ্গে পুজোটা করছি, তাই একটু ভয়ও লাগছিল যে ঠিকঠাক করতে পারবো কিনা। ওখানে আমি ভোগ সবকিছু রান্না করে চলে এসেছি ঠাকুরকে স্নান করানোর জন্য। এইদিকে পাপ্পার স্নানের জন্য একটা প্লেটের মধ্যে ফুল সাজিয়ে নিয়েছিলাম, তারপর পাপ্পাকে বসিয়ে এইদিকে একটা গ্লাসে গঙ্গা জল, তুলসী পাতা, চাল দিয়ে প্রথমে স্নান করে নিয়েছি। তারপর পঞ্চপদ নিয়েছিলাম, আর পঞ্চপদের মধ্যে দিয়েছিলাম দুধ, গঙ্গা জল, তুলসী পাতা, চাল, ফুল আর ছিল ধুব্ব ঘাস। এই কটা একসঙ্গে মিক্স করে গণপতি বাপ্পাকে স্নান করিয়েছি। তোমরা এর সঙ্গে আরো কিছু মিক্স করতে পারো, যেমন দই, মধু, ঘি এগুলো মিক্স করতে পারো। আমার কাছে ছিল, সেগুলো এঁঠো ছিল বলে আর দেওয়া হয়নি। তারপর আমি কিন্তু ফ্রেশ গঙ্গার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে নিয়েছি এখানে গণপতি বাপ্পাকে। এখানে দেখো আমি একটা তুলো নিয়েছি অনেকটা, তো গণপতি বাপ্পাকে ভালো করে মুছে নিচ্ছি, জল যেন না থাকে। তোমাদের কাছে যদি কাপড় থাকে কোনো বা রুমাল থাকে, সেটাতেও তোমরা ভালো করে পরিষ্কার করে মুছে নিতে পারো। তারপর গণপতি বাপ্পাকে আটনে বসিয়ে দেবো। এটা আমাদের ঘরের ছোট্ট গণপতি বাপ্পা। গণপতি পুজোর সময় অনেক কিছু নিয়ম থাকে, যেহেতু এখানে ব্রাহ্মণ ছাড়াই সকলেই পুজো করে। আগের দিন কিন্তু আমি সবকিছু জেনে নিয়েছিলাম কিভাবে কি পুজো করতে হবে, তো সবটাই কিন্তু আমি ভালোভাবে কমপ্লিট করে কিন্তু পুজোটা করেছি। এখানে দেখো গণপতি বাপ্পাকে আমি বসানোর আগে প্রথমে চাল দিয়ে নিয়েছিলাম, চাল হলুদ মিক্স করে তলে দিয়ে তারপর কিন্তু গণপতি বাপ্পাকে বসিয়েছিলাম। গণপতি বাপ্পার পাশে দিয়েছিলাম দুটো সুপরি, আর সুপরিটা দেওয়ার কারণ হচ্ছে গণপতি বাপ্পার দুটো বউ ঋদ্ধি আর সিদ্ধি, তো গণপতি বাপ্পা দুই পাশে ওখানে বিরাজ করে, তো সেই জন্য আমি সুপরি দুটো সাদা আর লাল কাঠ দিয়ে জড়িয়ে দিয়েছিলাম, আর সুপারি নিচে ঠিক হলুদ মাখা চাল দিয়ে দিয়েছিলাম। তারপর ঠাকুরকে বরণ করে সিঁদুরের টিপ দিয়েছিলাম কপালে, আমার ছোট্ট গণপতি বাপ্পাকে আর আমার বড় গণপতি বাপ্পাকে, তার সঙ্গে দিয়েছিলাম সুপারিতেও। তারপর গণপতি বাপ্পাকে পরিয়ে দিয়েছিলাম সাদা কার, আর দিয়েছিলাম 7টা মতন ধুব্ব ঘাস দিয়ে হাতে ধরিয়ে দিয়েছিলাম। তারপর পান পাতা দিয়ে চোখটা মুছিয়ে দিতে হয়, যেহেতু আমি পান পাতাটা এখানে পাইনি সেই জন্য ওটা স্কিপ করে গেছি। এখানে ঠাকুরের মালা এনেছিলাম, তাই মালাটা এখন পরিয়ে দেবো গণপতি বাপ্পাকে। গণপতি বাপ্পাকে মালাটা পরে কি সুন্দর লাগছে তাই না? আর এখানে একটা কাপড়ের মালা এনেছিল, মানে গলায় দেওয়া, সেটা গলাতে হচ্ছিল না বলে আমি উপরে পরিয়ে দিয়েছিলাম। তারপর ওই যে ছোট্ট গণপতি বাপ্পার মালা পাইনি, তাই একটা ছোট্ট ফুল দিয়ে দিয়েছিলাম, তার আশেপাশে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর এই যে মালাটা পরানো হয়ে গেছে। আর আজকে ঠাকুরের ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ আগের দিন করেছি যতটা পেরেছি, আর আগে থেকে যদি প্রিপারেশন নেওয়া থাকতো তাহলে আরো হয়তো ভালোভাবে হতো। আজকের বছর এইভাবে করেছি, এর পরের বছর আরো ভালো করে পুজো করার ইচ্ছে আছে। বড় ঠাকুর এনে কতটা কি পারবো জানি না, ভগবান যদি গণপতি বাপ্পা এইভাবে পাশে থাকে তাহলে পরের বছর আরো ভালো করে পুজো করতে পারবো গণপতি বাপ্পার। এখানে জানো তো ঠাকুরে কোনো কিছু লাগলে সেটা সহজে পাওয়া যায় না, সেটা কোনো ফুল হোক বা বেলপাতা হোক, এগুলো তো পাওয়াই যাবে না। দেশে দেখো বা গ্রামে দেখো, একটু রাস্তা গেলে কিন্তু এগুলো পাওয়া যাবে। এখানে দেখো আমি বেলপাতা পাইনি, তারপরে পাইনি আম পাতা, আর কি পাইনি পান পাতা, এই 3টে পাতাই পাইনি। অনেকটা খারাপ হয়ে গেছিল, কারণ আম পাতা বা বেলপাতা এগুলো তো সব ঠাকুরের পুজোতেই লাগে, এগুলো যদি না পাওয়া যায় তাহলে ভালো লাগে? তোমরাই বলো তো। এখানে ঘটে নারকেল বসিয়েছিলাম শুধুই, কারণ আম পাতা পাওয়া যায়নি, আর নিচে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখানে নারকেলের সিঁদুর দিয়ে দিয়েছিলাম, জল চৌকোর মতন কি একটা আঁকে বেশ, ওটা করে
দিচ্ছিলাম, বড়মশাই বলছিল, তো সেই বুঝে আমি করছিলাম। আর সিঁদুরটা বারবার না উঠে যাচ্ছিল, বুঝতে পারছিলাম না, কারণ জল দিয়ে দিয়েছিলাম, তেল দিলে না থেকে যায়, সেটা আমার মাথায় ছিল না, প্রথমে জল দিয়েই করে দিয়েছিলাম। যাই হোক, এখানে ঘটেও একটু সিঁদুর দিয়ে দিলাম আর নিজেও একটু পরে নিলাম, বড়মশাইকেও পরিয়ে দিলাম। তারপর এক এক করে গণপতি বাপ্পার পছন্দের মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছিলাম। এখানে বিভিন্ন কালারের মিষ্টি আছে আর লাড্ডু আছে, তার সঙ্গে কিন্তু মোদকও আছে। আর এগুলো গণপতি বাপ্পার অত্যন্ত প্রিয় খাবার। তার সঙ্গে 5 রকম ফল দিয়েছিলাম, আর এখানে 5 রকমের ফল কেটে নিয়েছিলাম। আর ঠাকুরের ভোগের জন্য করেছিলাম লুচি, সুজি, পায়েস আর আলু ভাজা। ঠাকুরকে বরণ করার পর এখানে এক একে মিষ্টিগুলো খাইয়ে নিচ্ছিলাম। আর ঠাকুরকে তার আগেই বলে দিয়েছি ওম গণ গণপতাই নমঃ। ঠাকুরকে প্রসাদ খাওয়ানোর আগে ঠাকুর যেন অনুমতি দেয় প্রসাদ খাওয়ানোর, সেটার মন্ত্র জপ করে নিতে হবে। আর এখানে দেখো ঠাকুরকে আমি প্রসাদটা খাইয়ে দিয়েছি, তারপর জল খাইয়ে দিয়েছি, তারপর ভালো করে মুখটা মুছে দিয়েছি। একইভাবে আমি ছোট গণপতি বাপ্পাকে প্রসাদ খাইয়ে দেবো। তারপর ঠাকুরকে ফল খাওয়ানোর আগে আমি ফলগুলো গঙ্গার জল আর একটু ফুল দিয়ে দিয়েছিলাম। তারপর সব ফলগুলো একটা একটা করে ঠাকুরকে খাইয়ে দিয়েছি। এখানে ঠাকুরের ভোগ করেছিলাম, ভোগটাও খাইয়ে দিয়েছি চামচে করে, পায়েস, লুচি, সুজি আর আলু ভাজা ঠাকুরকে একটু করে খাইয়ে দিয়েছি। আর এখানে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, বড় গণপতি বাপ্পাকে আমি স্নান করিয়েছি পঞ্চপদ দিয়ে, ভালো করে তুলোতে ধুয়ে দিয়েছি, কারণ স্নান করালে উপরে জল পড়লে কিন্তু রংটা উঠে যাওয়ার ভয় আছে। আর এটা হচ্ছে মাটি যেহেতু, সেই জন্য আমি কিন্তু পঞ্চপদটা তুলে দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি ঠাকুরকে। তারপর সবশেষে আরতি করে নিচ্ছিলাম। এখানে আরতি করা হয়ে গেছিল, তারপর বাপ্পাকে এখানে হাতে, মুখে, মাথায়, পায়ে একটু শেক দিয়ে দিচ্ছিলাম। এটাকে কি ঠিক বলে আমি জানি না, এটা শেকই বলে আশা করি, তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলবে। সেম একই পদ্ধতিতে ছোট গণপতি বাপ্পাকেও এখানে আমি শেক দিয়ে দেবো। এখানে আরতি করা হয়ে গেছে, তারপর আমি এখানে ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে নেবো আর একটু প্রণাম করে নেবো। দেখো এখানে আমি ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি, সেম ঘটেও দেখিয়ে নিচ্ছি। আর সেম ভাবেই কিন্তু ভক্তির সঙ্গেই পুজোটা করতে হবে, না হলে কিন্তু ঠাকুর কখনোই সন্তুষ্ট হবে না। এখানে আমি কতটা কি পেরেছি জানি না, কিন্তু আমি যতটা জেনেছি পুজোটা ততটাই সম্পূর্ণ করার চেষ্টা করেছি। পুজো কমপ্লিট হওয়ার পর ঠাকুরকে এখানে প্রণাম করে নিজের মনস্কামনা প্রভুকে জানিয়েছি। আর সেটা কি বলেছি সেটা তো তোমাদের বলবো না, সেটা গণপতি বাপ্পার আর আমার সিক্রেট। আরে এত গল্পের মাঝে তো আমি ভুলেই যাচ্ছি, আজকে আমার গণপতি বাপ্পার লুকটা কেমন লাগছে আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কাছ থেকে অবশ্যই জানতে চাই, কোনো কিছু মিস্টেক বা ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা বলে দিও, কারণ আমি ফার্স্ট টাইম করছি, আমি সম্পূর্ণটা জানি না। বাট যেটুকু জেনেছি, যেটুকু শুনেছি গণপতি বাপ্পার, ততটুকুই কাজটা আমি পুরোপুরি সম্পূর্ণ করেছি। তোমরা বাড়িতে কে গণপতি বাপ্পার পুজো করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমি গণপতি বাপ্পারও পুজো করেছি, সেম ভাবেই কিন্তু ঘরের ঠাকুরগুলোকেও আমি পুজো করেছি। এখানে দুধ গঙ্গার জল দিয়েছি, তার সঙ্গে আমি ফলও দিয়েছি। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, রাতের আরতি কিভাবে করলাম বা ঠাকুরকে কি কি দিলাম আরতির সময়, সেটা কিন্তু দেখতে হলে নেক্সট কোনো ভিডিওতে আমার পেজটা ফলো রাখতে হবে। রাতের আরতির ভিডিও খুব শীঘ্রই আসছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড পেজটা ফলো করে দেবে। আজকের মতন ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।